দেখো আম্মু, আমি পারবো না ওনাকে বিয়ে করতে। এটা সম্ভব না। যেখানে 2 দিন আগেও ভাবি বলে ডেকেছি, সেখানে এখন বিয়ে করে বউ। এমন একটা ভাব করছিস যেন বিয়ে হয়েছে তাই বউ বানাতে সমস্যা। আর এসবের জন্য তুই আর তোর ভাই দায়ী। তোর ভাই তো পালিয়ে গেছে কোন মেয়েকে নিয়ে, আর তুই ওদের সাহায্য করেছিস পালাতে, যার কারণে একটা মেয়ের মান সম্মানের কথা পর্যন্ত ভাবিসনি। ওই মেয়ে কি করেছে বল? ও কেন শাস্তি পাবে? তোর ভাইয়ের যদি এতই কাউকে পছন্দ থেকে থাকে তাহলে আমাদেরকে বললো না কেন? এভাবে হুটহাট আমাদের মান মর্যাদা নষ্ট করার কি মানে ছিল? আম্মু, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু এতে আমারও সম্পূর্ণ কোনো দোষ ছিল না। ভাইয়ার জোড়াজুড়িতে রাজি হয়েছিলাম। ভুল যেহেতু করেছিস এখন শোধরানোর দায়িত্বটাও তোর। আমি এত কিছু শুনতে পারবো না। তোকে এই বিয়ে করতেই হবে। তোদের কোনো অধিকার নেই কারোর জীবন নিয়ে খেলার। অনেক কষ্টে রাজি করিয়েছি তাদেরকে, নয়তো মানহানির মামলা করে দিত। একটা অসভ্য জন্ম দিয়েছিলাম আমি, যার কারণে আজকে আমার এই দিন দেখতে হচ্ছে। আর এসব কিছুর জন্য তুই সমানভাবে দায়ী। চুপচাপ সব কিছু মেনে নে, নয়তো এর ফল খুব খারাপ হবে। একটা তো চলেই গেছে, ওইটাকে আর আমি বাড়িতে তুলবো না, ছেলে হিসেবে পরিচয়ও দেব না। এখন যদি তুই এই বিয়ে না করিস তাহলে তোকেও। আশা করি বুঝতে পেরেছিস। আম্মুর শেষ কথাগুলো যেন ঘরের বাতাসটাকেও ভারী করে দিল। আমি আর কিছু বললাম না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর সব কিছু কেমন এলোমেলো লাগছিল। আমার বড় ভাইয়ের নাম সজীব। ও ছোটবেলা থেকেই একটু জেদি স্বভাবের ছিল। যা চাইতো সেটা না পাওয়া পর্যন্ত শান্ত হতো না। কিন্তু তাই বলে বিয়ের দিন নিজের পছন্দের মেয়েকে নিয়ে পালিয়ে যাবে, এটা আমি কখনো ভাবিনি। আর সবচেয়ে বড় ভুলটা করেছি আমি, ভাইয়ার কথায় রাজি হয়ে তাকে সাহায্য করে। বিয়ের আগে এসব ব্যাপারে আমাকে কিছুই বলেনি ভাইয়া। বরযাত্রী যাওয়ার ঠিক আগ মুহূর্তে শুধু বলে সে এই বিয়ে করতে পারবে না, অন্য কাউকে ভালোবাসে আর তাকেই করবে। আর আমারও কি হয়েছিল জানি না, আমিও কিছু না ভেবে ওকে হেল্প করেছিলাম পালিয়ে যেতে। আর এখন বসে বসে মাথা চাপড়াচ্ছি। একটা বাড়ি যেখানে হয়তো কয়েক মুহূর্ত আগেও বিয়ের আনন্দ ছিল, সেখানে মুহূর্তের মধ্যে কান্না, অপমান আর রাগে ভরে যায় চারপাশ। আত্মীয় স্বজনের সামনে স্নেহার পরিবার হয়তো অনেক অপমানিত হয়েছে বা হচ্ছে। আর এখন আমাকেই বিয়েটা করতে হবে। যে মেয়েটাকে এতদিন ভাবি বলে মজা করেছি, খুনসুটি করেছি, তাকে নিজের স্ত্রী হিসেবে ভাবাটাই অসম্ভব লাগছিল। আমি ধীরে ধীরে নিজের রুমে চলে এলাম। দরজা লাগিয়ে বিছানায় বসতেই বুকের ভেতর চাপা অস্থিরতা শুরু হলো। ফোনটা হাতে নিয়ে কয়েকবার সজীব ভাইয়াকে কল দিলাম, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ। রাগে ফোনটা বিছানায় ছুঁড়ে মারলাম। ভাইয়া একটা বড় ভাবল না আমাদের কথা? নিজের ভালোবাসা নিয়ে পালিয়ে গেল ঠিক আছে, কিন্তু পেছনে কি অবস্থা হবে সেটা ভাবল না। নিজের মনে কথাগুলো বলছিলাম, ঠিক তখন দরজার বাইরে আম্মুর কণ্ঠ ভেসে এলো। শিহাব, দরজা খোল। আমি ধীরে ধীরে দরজা খুললাম। আম্মুর চোখ দুটো লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। আম্মু ভেতরে এসে ধীরে বলল, বাবা, আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু আমারও তো কিছু করার নেই। সমাজে আমাদের একটা সম্মান আছে। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাক এটা আমি দেখতে পারবো না। আমি চুপ করে রইলাম। আম্মু আবার বলল, স্নেহার বাবা কল করেছিল। মেয়েটা নাকি এই খবর শোনার পর থেকে কোনো কথা বলছে না। আত্মীয়রা কত কথা শুনিয়েছে জানিস? তাও একটা অভিযোগ করেনি, শুধু বলেছে আমার ভাগ্য যা আছে তাই হবে। কথাগুলো শুনে বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। স্নেহা সবসময়ই শান্ত স্বভাবের ছিল, খুব কম কথা বলতো। যখনই আমাদের বাসায় আসতো আম্মুর সাথে রান্নাঘরে সাহায্য করত, আর আমি ইচ্ছে করেই তাকে ভাবি বলে ডাকতাম। আর সে শুধু মৃদু হাসত। আসলে স্নেহার বাবা আর আমার বাবা ছোটবেলার বন্ধু। আর একসময় সবাই ঠিক করেন ভাইয়ার সাথে ওনার বিয়ে নিয়ে, যেটা আমরা সবাই জানতাম। আম্মু আমার পাশে এসে বিছানায় বসলো। কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, আমি জানি জোর করে কোনো সম্পর্ক সুন্দর হয় না, কিন্তু সব সম্পর্ক ভালোবাসা দিয়ে শুরু হয় না বাবা। কিছু সম্পর্ক দায়িত্ব থেকেও শুরু হয়, পরে একসময় মায়া হয়ে যায়। তুই অন্তত মেয়েটার পাশে দাঁড়া। ওর এই অবস্থার জন্য আমরা দায়ী। কিন্তু আম্মু, স্নেহা কি আমাকে মেনে নিতে পারবে? ও এখন নিজের কথাও ভাবার অবস্থায় নেই। মেয়েটা শুধু চাই পরিবারের মান সম্মানটুকু বাঁচুক। কথাগুলো শুনে
নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হচ্ছিল। কারণ সত্যি বলতে ভাইয়া পালিয়ে গেলেও সবচেয়ে বড় ভুলটা আমি করেছি। আমি চাইলে তাকে আটকাতে পারতাম, অন্তত আব্বা আম্মুকে আগে বলতে পারতাম। কিন্তু ভাইয়ার কথায় অন্ধের মতো বিশ্বাস করে সব নষ্ট করে ফেলেছি। আমি ধীরে ধীরে বললাম, ঠিক আছে, আমি রাজি। ভুলটা যেহেতু আমারও ছিল, শুধরানোর দায়িত্বটাও আমার। তোমরা যাওয়ার ব্যবস্থা করো। আম্মু একগাল হেসে বললেন, ঠিক আছে, আমি বরযাত্রী নিয়ে বের হবার ব্যবস্থা করছি। তুই তোর ভাইয়ের জন্য আনা শেরওয়ানিটা পরে রেডি হয়ে নে। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। আম্মু রুম থেকে বের হয়ে যাওয়ার পর পুরো ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু দেওয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক শব্দ কানে আসছিল। মনে হচ্ছিল প্রতিটা সেকেন্ড যেন আমাকে আরও বেশি একটা অচেনা বাস্তবতার দিকে ঠেলে দিচ্ছে। বিছানার পাশে রাখা শেরওয়ানির দিকে তাকালাম। গাঢ় মেরুন রঙের শেরওয়ানি, যেটা ভাইয়ার জন্য বানানো হয়েছিল। আজ সেটা আমাকে পরতে হবে। হঠাৎ বুকের ভেতর কেমন অদ্ভুত চাপ লাগলো। মনে হচ্ছিল আমি নিজের জীবন না, অন্য কারো অসমাপ্ত গল্পের জায়গা পূর্ণ করতে যাচ্ছে। ধীরে ধীরে উঠে গিয়ে শেরওয়ানিটা হাতে নিলাম। কাপড়টার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে পড়ল কয়েকদিন আগের কথা। ভাইয়া আয়নার সামনে দাঁড়িয়ে বলেছিল, কেমন লাগছে রে? আমি হেসে বলেছিলাম, একদম হিরোর মতো লাগছে ভাইয়া। ভাবি তো আজকেই ফিদা। তখন কি জানতাম কয়েকদিন পর সেই একই শেরওয়ানি পরে আমাকে বিয়ের আসরে বসতে হবে। মাথাটা ঝাঁকিয়ে স্মৃতিগুলো সরানোর চেষ্টা করলাম। তারপর ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিলাম। আয়নায় নিজের দিকে তাকাতেই নিজেকেই অচেনা লাগছিল। চোখের নিচে ক্লান্তি, মুখ জুড়ে অস্বস্তি। নিজেকে জোর করে তৈরি করলাম। শেরওয়ানি পরে নিচে নামতেই বাড়ির পরিবেশটা আরও ভারী লাগলো। আত্মীয় স্বজনের ফিসফাস কানে আসছিল। আমি শুনেও কিছু বললাম না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই আম্মু সামনে এসে দাঁড়ালেন। ওনার মুখটা খুব শক্ত হয়ে আছে, কিন্তু চোখের ভেতরে কষ্টটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আম্মু ধীরে বললেন, আজ যা হয়েছে সেটা যেন আর কখনো মনে না করিস। একটা মেয়ের সম্মান এখন তোর হাতে, দায়িত্ব থেকে পিছিয়ে যাস না। আমি নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি দিলাম। কিছুক্ষণ পর গাড়ি বের হলো। পুরো রাস্তা জুড়ে অদ্ভুত নীরবতা। সাধারণত বিয়ের গাড়িতে হাসাহাসি, গান, মজা থাকে, কিন্তু আজ সবাই চুপ। আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। শহরের আলো ঝাপসা লাগছিল। মনে হচ্ছিল আমি নিজের ইচ্ছেতে কোথাও যাচ্ছি না, শুধু পরিস্থিতির স্রোতে ভেসে যাচ্ছি। একসময় গাড়ি গিয়ে থামল স্নেহাদের বাড়ির সামনে। বাড়িটার বাইরে এখনও লাইট জ্বলছে, কিন্তু আনন্দের সেই পরিবেশ নেই। চারপাশে শুধু চাপা গুঞ্জন। গাড়ি থেকে নামতেই কয়েকজন মানুষের দৃষ্টি আমার উপর এসে থামল। সেই দৃষ্টিতে কৌতূহল ছিল, রাগ ছিল, অপমান ছিল। আমি মাথা নিচু করেই ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমে ঢুকতেই স্নেহার বাবাকে দেখলাম। মানুষটাকে কয়েক ঘন্টার মধ্যেই যেন অনেক বয়স্ক লাগছে। চোখে মুখে ক্লান্তি আর অপমানের ছাপ। আমি ওনার সামনে গিয়ে দাঁড়াতেই উনি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন। আমাকে দেখে শুধু একটা কথাই বললেন, তোমার কোনো দোষ নেই বাবা, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। কথাটা শুনে বুকের ভেতরটা আবারও ভারী হয়ে গেল, কারণ দোষটা আমারও ছিল। আমি নিচু গলায় বললাম, আঙ্কেল, আমি সত্যি দুঃখিত। এখন আর এসব বলে লাভ নেই, মেয়েটাকে ভালো রেখো। কিছুক্ষণ পর আমাকে বিয়ের আসরে বসানো হলো। চারপাশে মানুষ আছে, কাজী সাহেব আছে, আত্মীয়রা আছে, কিন্তু আমার মাথা কাজ করছিল না। সব কিছু স্বপ্নের মতো লাগছিল। ঠিক তখনই পাশের রুম থেকে মৃদু কান্নার শব্দ ভেসে এলো। আমার বুক কেঁপে উঠল। স্নেহা কাঁদছে? মুহূর্তের জন্য হঠাৎ খুব খারাপ লাগলো মেয়েটার জন্য। সকালে যে মানুষটার সাথে নতুন জীবনযাপন শুরু করার স্বপ্ন দেখেছিল, রাতের মধ্যে তার জীবন পুরো বদলে গেছে। কাজী সাহেবের কণ্ঠে বাস্তবে ফিরলাম। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। মনে হচ্ছিল শব্দটা মুখ দিয়ে বের হতে চাইছে না। তারপর ধীরে চোখ বন্ধ করে বললাম, কবুল। কথাটা বলার সাথে সাথেই বুকের ভেতর অদ্ভুত একটা ভার নেমে এলো। আবার নতুন একটা অজানা চাপ তৈরি হলো। কিছুক্ষণ পর স্নেহার কবুলও হয়ে গেল। সবকিছু এত দ্রুত হয়ে গেল যে বুঝে ওঠার সুযোগই পেলাম না।
বিয়ে শেষ হওয়ার পর সবাই ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই অস্বস্তিটা এখনও বাতাসে মিশেছিল। বাসায় পৌঁছাতে পৌঁছাতে তখন প্রায় রাত 12টা ছুঁই ছুঁই। চারপাশ অনেকটাই শান্ত, কিন্তু আমাদের বাড়িটার ভিতরে এখনও চাপা অস্থিরতা রয়ে গেছে। গাড়ি থামতেই আম্মু এগিয়ে এলেন। মুখে জোর করে হাসি রাখার চেষ্টা করলেও চোখের ক্লান্তিটা লুকাতে পারছিলেন না। স্নেহা ধীরে গাড়ি থেকে নামল, মাথা নিচু। লাল শাড়ির আঁচলটা শক্ত করে ধরে আছে। মনে হচ্ছিল আশেপাশের এত মানুষ, এত দৃষ্টি, সব কিছু থেকেই নিজেকে আড়াল করতে চাইছে। একসময় আম্মু কাপা গলায় বললেন, এসো মা, ভেতরে এসো। আমি একবার আম্মুর দিকে তাকালাম। উনি সত্যিই চেষ্টা করছেন সব কিছু স্বাভাবিক করতে। বাড়ির ভেতরে ঢুকতেই কয়েকজন খালা ফুপুরা এগিয়ে এসে টুকটাক নিয়মকানুন করতে লাগলেন। আমি একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিলাম। ঠিক তখন পাশ থেকে আমার ছোট চাচাতো বোন মিষ্টি ফিসফিস করে বলল, ভাইয়া, তোমাকে অনেক চুপচাপ লাগতেছে। আমি হালকা হাসার চেষ্টা করলাম। সবসময় কি বকর বকর করতে হয় নাকি? মিষ্টি কিছু বলতে গিয়ে আবার থেমে গেল। হয়তো সেও বুঝতে পারছে আজকের পরিস্থিতি অন্যরকম। কিছুক্ষণ পর আম্মু এসে বললেন, শিহাব, স্নেহাকে রুমে নিয়ে যা। কথাটা শুনে বুকের ভেতর আবার ধুকপুক শুরু হলো। আমি ধীরে ধীরে সামনে এগোলাম। স্নেহা তখন সোফার একপাশে বসে আছে, মাথা নিচু, হাতের চুড়িগুলো হালকা কাঁপছে। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে বললাম, চলো। সে কোনো কথা না বলে নিঃশব্দে উঠে দাঁড়ালো। পুরো করিডোর জুড়ে শুধু আমাদের পায়ের শব্দ শোনা যাচ্ছিল। অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছিল। এত কাছাকাছি হাঁটছি, অথচ মনে হচ্ছিল আমরা দুজন দুজনের কাছে সম্পূর্ণ অচেনা। রুমের সামনে এসে দরজা খুললাম। স্নেহা ধীরে ভেতরে ঢুকে খাটের একপাশে গিয়ে বসল। আমি দরজা লাগিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। ভাবি বলে খুনসুটি করা মেয়েটা এখন আমার স্ত্রী, অথচ সেই সম্পর্কের স্বাভাবিক কোনো অনুভূতিই কাজ করছে না, শুধু অস্বস্তি আর অপরাধবোধ। আমি ধীরে সোফার দিকে গিয়ে বসলাম। রুম জুড়ে নিস্তব্ধতা। কিছুক্ষণ পর সাহস করে বললাম, মানে কথাটা বলেই থেমে গেলাম। নিজের কাছে কেমন অদ্ভুত লাগলো। স্নেহা প্রথমবার মুখ তুলে আমার দিকে তাকালো। চোখ দুটো এখনও ভেজা, কিন্তু সেই চোখে রাগ নেই, অভিযোগ নেই, শুধু ক্লান্তি। স্নেহা কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল, তারপর খুব ধীরে বলল, থেমে গেলে কেন? আমি অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিলাম। না অভ্যাস হয়ে গেছে তো, তাই ভুল করে। স্নেহা ম্লান হেসে বলল, ভাবি ডাকতে ইচ্ছে করলে ডাকতে পারো, সমস্যা নেই। না, আসলে এখন ওইভাবে ডাকাটা ঠিক হবে না। স্নেহা নিচের দিকে তাকিয়ে রইল। আঙ্গুল দিয়ে শাড়ির আঁচলটা নাড়াচ্ছিল। বোঝা যাচ্ছিল সেও ভীষণ অস্বস্তিতে আছে। রুমের ভেতর আবার নীরবতা নেমে এলো। আমি কয়েকবার কিছু বলার চেষ্টা করেও থেমে গেলাম। জীবনে প্রথমবার কোনো কথাই খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ স্নেহা ধীরে বলল, তুমি চাইলে খাটে বসতে পারো, এত দূরে বসে আছো কেন? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, না ঠিক আছে, এখানেই ঠিক আছে। সে আর কিছু বলল না। আমি সাহস করে বললাম, তোমার খুব খারাপ লাগছে তাই না? খারাপ লাগছে কিনা সেটাও বুঝতে পারছি না। সবকিছু এত দ্রুত হয়েছে যে কিছু ভাবার সময়ই পাইনি। আমার জন্য তোমার জীবনটা এমন হয়ে গেল। শুধু তোমার জন্য কেন বলছেন? তুমি কি একা কিছু করনি? ভাইয়াকে সাহায্য তো আমিই করেছি। কথাটা বলতেই আবার অপরাধবোধটা মাথাচাড়া দিয়ে উঠল। স্নেহা ধীরে বলল, একটা কথা বলি, হুম। তুমি যদি সেদিন তাকে আটকাতে, তাহলে হয়তো সে সারা জীবন অন্য কাউকে ভালোবেসেই আমার সাথে থাকতো, কখনো আমাকে মন থেকে মেনে নিতে পারতো না। তখন কি আমি ভালো থাকতাম? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা এত কিছুর পরও এত শান্তভাবে কথা বলছে। জোর করে কাউকে আটকে রাখা যায় না। আমি কিছু বললাম না, কারণ কথাটা সত্যি। হঠাৎ স্নেহা নিচু গলায় বলল, তবে একটা জিনিস খুব কষ্ট দিচ্ছে। কি?
সবাই আমাকে করুণা করছে, যেন আমার জীবন শেষ হয়ে গেছে। কথাটা শুনে বুকের ভেতরটা হঠাৎ কেমন টনটন করে উঠল। সত্যিই তো, সারাদিন সবাই হয়তো তাকে নিয়েই ফিসফিস করেছে। এই করুণার দৃষ্টিগুলোই হয়তো সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমি ধীরে বললাম, আমি জানি না আমি কতটা ভালো মানুষ, কিন্তু একটা কথা বলতে পারি, তোমাকে কোনোদিন অসম্মান হতে দিব না। আমার কথাটা শুনে স্নেহা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ দুটো স্থির হয়েছিল আমার দিকেই, যেন বোঝার চেষ্টা করছে আমি কথাটা শুধু দায়িত্ববোধ থেকে বললাম নাকি সত্যি মন থেকে। কিছুক্ষণ পর সে খুব আস্তে বলল, আজকে সারাদিনে এই প্রথম একটু শান্তি লাগছে। কেন? কারণ সবাই শুধু পরিস্থিতিটা নিয়ে কথা বলেছে, কেউ একবারও জিজ্ঞেস করেনি আমি কেমন আছি। তুমি চাইলে আমার সাথে সব বলতে পারো। কি বলবো, সকালেও ভাবিনি এমনভাবে কিছু বদলে যাবে। জানো, যখন খবরটা শুনলাম প্রথমে মনে হয়েছিল আমি হয়তো স্বপ্ন দেখছি। সবাই কাঁদছিল, চিৎকার করছিল, আর আমি শুধু বসেছিলাম, কিছুই অনুভব হচ্ছিল না। সবচেয়ে বেশি খারাপ লেগেছে আব্বুর মুখটা দেখে। মানুষটা আত্মীয়দের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি নিঃশব্দে শুনছিলাম, কারণ এই মুহূর্তে কোনো সান্ত্বনার কথাই যথেষ্ট না। হঠাৎ স্নেহা হালকা হেসে বলল, একটা সময় তো ভেবেছিলাম হয়তো বিয়েটাই হবে না, আর এখন ভাবতেও অদ্ভুত লাগছে। যেই ছেলেটা আমাকে সারাক্ষণ ভাবি ভাবি বলে বিরক্ত করত, সেই এখন আমার হাজবেন্ড। আমি লজ্জা পেয়ে মাথা চুলকালাম। ওইটা ভুলে যাও প্লিজ। স্নেহা প্রথমবার জোর করে হেসে ফেলল, খুব ছোট্ট হাসি, কিন্তু সেই হাসিটা পুরো রুমটার পরিবেশ বদলে দিল। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা সত্যি সুন্দর, তবে আজ তার সৌন্দর্যের চেয়েও বেশি চোখে পড়ছিল তার শান্ত স্বভাবটা। এত বড় ধাক্কার পরও নিজেকে সামলে রাখার চেষ্টা করছে। হঠাৎ স্নেহা বলল, তুমি কি এখনো খুব অস্বস্তিতে আছো? একটু তো লাগছেই, সবকিছু খুব হঠাৎ হয়েছে। আমারও। আবার কিছুক্ষণ নীরবতা। তারপর সে ধীরে গলার ভারী হাড়টা খুলতে গিয়ে থেমে গেল। মনে হচ্ছিল হাত কাঁপছে। আমি একটু ইতস্তত করে বললাম, হেল্প করব? হুকটা খুলে দাও, আটকে গেছে। আমি কিছুটা নার্ভাস হয়ে তার কাছে গেলাম। এত কাছে থেকে কখনো তাকে দেখিনি। চুলের হালকা ঘ্রাণ কেমন অদ্ভুতভাবে বুকের ভেতর ধাক্কা দিচ্ছিল। হাত বাড়িয়ে হাড়টার হুক খুলতে গিয়েও কয়েকবার আটকে যাচ্ছিলাম। অবশেষে হুকটা খুলে দিলাম। আমি দ্রুত একটু দূরে সরে এলাম, কিন্তু বুকের ভেতরের অদ্ভুত ধুকপুকানি কমল না। স্নেহা এবার মাথার ঘোমটাটা একটু সরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। উফ, এত ভারী জিনিস কিভাবে মানুষ ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে আল্লাহই জানে। আমি হেসে বললাম, এই প্রথম তোমাকে এত কথা বলতে দেখছি। তো তোমার কি মনে হয় আমি কথা বলতে পারি না? না মানে, তুমি তো সবসময় চুপচাপ থাকতে। তোমাদের বাসায় এলেই চুপচাপ থাকতাম, কারণ তুমি বেশি কথা বলতে। আমি? সবসময় ইচ্ছে করে বিরক্ত করতে। কারণ তোমাকে বিরক্ত করলে তোমার ওই রাগি রাগি মুখটা দেখতে ভালো লাগতো। কথাটা মুখ দিয়ে বের হতেই আমি থমকে গেলাম। নিজেই বুঝতে পারলাম কথাটা একটু বেশি স্বাভাবিক হয়ে গেছে। স্নেহাও কিছুক্ষণ চুপ হয়ে গেল, তারপর ধীরে চোখ নামিয়ে ফেলল। রুমের ভেতর আবার নরম একটা নীরবতা নেমে এলো, কিন্তু এবার সেই নীরবতায় আগের মতো অস্বস্তি ছিল না, বরং একটা অদ্ভুত শান্তি ছিল। হঠাৎ বাইরে থেকে মিষ্টির গলা ভেসে এলো। ভাইয়া, দরজা খুলবা? আমি উঠে গিয়ে দরজা খুলতেই মিষ্টি ট্রে হাতে দাঁড়িয়ে আছে। আম্মু দুধ পাঠাইছে। আমি বিরক্ত হয়ে বললাম, আমি তো দুধ খাই না। মিষ্টি দুষ্টু হেসে বলল, আরে নাও নাও, বাসর রাতে খেতে হয়, এতে এনার্জি বেশি পাওয়া যায়। আমি কিছু বলার আগেই সে হেসে দৌড়ে চলে গেল। পেছন ফিরে দেখি স্নেহা মাথা নিচু করে হাসছে। আমি অস্বস্তিতে কাশি দিলাম। তারপর ট্রেটা টেবিলের ওপর রেখে বললাম, এই মেয়েটাকে একদিন আমি নিজে হাতে। কথা শেষ করার আগেই স্নেহা হেসে ফেলল। কি করবে? কিছু না। স্নেহা ঠোঁট চেপে হাসিটা আটকানোর চেষ্টা করছিল। আমি কয়েক সেকেন্ড
ওর দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিলাম। কেন জানি বুকের ভেতরটা অদ্ভুতভাবে শান্ত লাগছিল। কিছুক্ষণ আগেও যে অস্বস্তিটা ছিল সেটা ধীরে ধীরে কমে আসছে। আমি গ্লাসটা হাতে নিয়ে বললাম, দুধটা কি তুমি খাবে? না। তাহলে আমি একাই শেষ করি। সাহস থাকলে করো। মানে? মানে এইটা শুধু তোমার জন্য দেওয়া হয় নাই, আমারও ভাগ আছে। তুমি তো বললে খাবে না। আর তুমিও শুনে নিলে। আল্লাহ, এ কার পাল্লায় পড়লাম। নাও খাও। স্নেহা এবার গ্লাসটা হাতে নিল, খুব অল্প একটু খেয়ে আমার দিকে বাড়িয়ে দিল। আমি গ্লাসটা নিতে গিয়ে হালকা করে তার আঙ্গুলে ছুঁয়ে ফেললাম। দুজনেই এক মুহূর্ত চুপ হয়ে গেলাম। স্নেহা ধীরে হাত সরিয়ে নিল, কিন্তু এবার সে চোখ নামিয়ে ফেললেও ঠোঁটের কোণে ছোট্ট হাসিটা রয়ে গেল। আমি ধীরে খাটের একপাশে বসলাম। এবার সে আর দূরে সরে গেল না। একটা কথা বলি। বলো। তুমি এত নার্ভাস কেন? কারণ পরিস্থিতিটা এমন। নাকি আমার জন্য? দুটোর জন্যই। আমি কি তোমার কাছে এখনো ভাবি টাইপ লাগি? একটু তো লাগবেই। স্নেহার সাথে সাথে বালিশ তুলে আমার দিকে ছুঁড়ে মারল। বাহ, খুব ভালো। আমি হেসে বালিশটা ধরলাম। আরে মজা করছি। তাহলে বলো কি লাগে? কথাটা শুনে আমি কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলাম। সে আমার দিকে তাকিয়ে আছে, চোখ দুটো ক্লান্ত কিন্তু অদ্ভুত সুন্দর। আমি ধীরে বললাম, এখন মনে হচ্ছে তুমি অনেক আপন। স্নেহা একদম চুপ হয়ে গেল। তার চোখের ভেতরে হালকা কাঁপুনি দেখা গেল। তারপর খুব আস্তে বলল, এত দ্রুত আপন হয়ে গেলাম? জানি না, কিন্তু তোমাকে কষ্টে দেখলে খারাপ লাগে। ভালোবাসো আমায়? কথাটা শুনে আমি চমকে উঠলাম। অবাক হয়ে তাকালাম ওর দিকে। স্নেহা মুস্কি হেসে বলল, আরে মজা করেছি। বলেই মুখ নামিয়ে নিল। আমি তখনও তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না। স্নেহা মুস্কি হেসে একটু সামনে এগিয়ে এলো। মিথ্যা। আমি কিছু বললাম না, কারণ সত্যিটা হলো এই প্রথম তাকে অন্যভাবে দেখতে শুরু করেছি। রুমের বাতাসটা কেমন নরম হয়ে গিয়েছিল। বাইরের সব শান্ত, শুধু এসির হালকা শব্দ। স্নেহা ধীরে বলল, শিহাব, হুম। আজকে যদি সবকিছু অন্যরকম হতো তাহলে হয়তো আমরা এইভাবে কখনো কথা বলতাম না, তাই না? হয়তো না। তাহলে আল্লাহ যা করেন হয়তো কোনো কারণেই করেন। আমি তাকিয়ে রইলাম তার দিকে। মেয়েটা সত্যি অন্যরকম। হঠাৎ সে চুল সরাতে গিয়ে কানের দুলে আটকে গেল। আমি বললাম, দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। আমি ধীরে তার কাছে এগিয়ে গেলাম। খুব কাছাকাছি দাঁড়াতেই দুজনের নিঃশ্বাস একে অপরের গায়ে লাগছিল। আমি আস্তে করে দুলটা ছাড়িয়ে দিলাম, কিন্তু হাত সরানোর পরও কেন জানি কেউ দূরে সরে গেল না। স্নেহা ধীরে চোখ তুলে তাকালো। আমার বুকে ধুকপুকানির শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। স্নেহা খুব আস্তে বলল, এত নার্ভাস লাগছে কেন তোমার? কারণ তুমি অনেক কাছে। স্নেহার গাল হালকা লাল হয়ে গেল। সে চোখ নামিয়ে ফেলল। তারপর খুব ধীরে বলল, তাহলে আর দূরে যাওয়ার চেষ্টা করো না। কথাটা শুনে বুকের ভেতর কেমন ঝড় বয়ে গেল। আমি সাবধানে তার এক হাত ধরলাম। সে হাত সরালো না। আমি আস্তে বললাম, সরব? স্নেহা কয়েক সেকেন্ড চুপ থেকে মাথা নাড়ল। না। শব্দটা খুব ছোট ছিল, কিন্তু আমার বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দিল। আমি ধীরে তাকে নিজের কাছে টেনে নিলাম। স্নেহা একটু কেঁপে উঠলেও বাধা দিল না। তার মাথাটা আস্তে করে এসে আমার বুকের কাছে ঠেকল। কয়েক মুহূর্ত আমরা কেউ কোনো কথা বললাম না, শুধু নিঃশ্বাসের শব্দ। আমি ধীরে বললাম, আজকে অনেক কেঁদেছ, তাই না? হুম। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। এখন থেকে আর কাঁদতে দিব না। স্নেহা ধীরে আমার শেরওয়ানির হাতা চেপে ধরল। তারপর মুখ তুলে তাকালো আমার দিকে। এত কাছ থেকে তার চোখ দুটো আরও গভীর লাগছিল। আমার দৃষ্টি বারবার তার ঠোঁটে গিয়ে আটকে যাচ্ছিল। স্নেহা হয়তো সেটা বুঝতে পেরেছিল, কারণ সে নিঃশব্দে চোখ নামিয়ে ফেলল। তারপর খুব আস্তে বলল,
এইভাবে তাকাইও না, কেন? অদ্ভুত লাগে। আমি ধীরে তার থুতনিতে হাত রেখে মুখটা একটু ওপরে তুললাম। সে কেঁপে উঠল, কিন্তু চোখ সরালো না। কয়েক সেকেন্ড শুধু একে অপরের দিকে তাকিয়ে রইলাম। তারপর খুব ধীরে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম। স্নেহা চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ এভাবেই থাকলাম দুজন। তারপর ঠোঁট ছেড়ে ওর গালে কিস দিলাম আর কপালে। স্নেহা শক্ত করে আমাকে জড়িয়ে ধরে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার নিঃশ্বাসের উষ্ণতা বুকের কাছে লাগছিল। মনে হচ্ছিল এতক্ষণে আমাদের মাঝের অস্বস্তিকর দেওয়ালটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। আমি হালকা হেসে তার চুলে হাত বুলিয়ে দিলাম। জানো, কখনো ভাবিনি এভাবে তোমাকে এত কাছে পাবো। আমিও ভাবিনি যাকে সবসময় বাচ্চা মনে হতো সে একদিন এত ম্যাচিওর কথা বলবে। এটা কমপ্লিমেন্ট নাকি অপমান? দুটোই। বাহ, বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই অপমান শুরু। তুমি তো কম করনি, সারাক্ষণ ভাবি ভাবি বলে জ্বালাইছো। আচ্ছা সরি, আর ডাকবো না। যদি কখনো ভুল করে ডেকে ফেলো? আমি হেসে মাথা নাড়লাম। তারপর ধীরে তার কানের পাশে এলোমেলো চুলগুলো সরিয়ে দিলাম। সে চুপচাপ বসে রইল, শুধু চোখের পাতা কাঁপছিল। আমি খুব আস্তে বললাম, একটা কথা বলবো? হুম। আজকে সারাদিন তোমাকে নিয়ে শুধু খারাপই লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে আল্লাহ হয়তো তোমাকে আমার জীবনেই লিখে রেখেছিলেন। স্নেহা কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে হাত বাড়িয়ে আমার গাল ছুঁলো। জানো, তোমার এই কথাগুলো শুনলে কেন জানি বিশ্বাস করতে ইচ্ছে করে। তাহলে বিশ্বাস করো। স্নেহা মুচকি হেসে মাথা নিচু করল। রুমের বাতাসটা কেমন নরম হয়ে গিয়েছিল। বাইরে গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, শুধু আমাদের দুজনের ধীর নিঃশ্বাসের শব্দ। আমি ধীরে তার হাতটা নিজের হাতে নিলাম, আঙ্গুলের ফাঁকে আঙ্গুল জড়িয়ে বললাম, তোমাকে কখনো একা অনুভব হতে দিব না। স্নেহার চোখ আবার ভিজে উঠল। সে দ্রুত মুখ ফিরিয়ে নিতে চাইল। আমি আস্তে করে তার মুখটা আবার নিজের দিকে ফেরালাম। এই আবার কান্না? সুখেও তো মানুষ কাঁদে। কথাটা শুনে বুকের ভেতর কেমন নরম হয়ে গেল। আমি ধীরে তার চোখের কোণে জমে থাকা পানি মুছে দিলাম। তারপর খুব আস্তে তার কপালে আরেকটা চুমু খেলাম। স্নেহা এবার নিজেই আমার কাঁধে মাথা রাখল। শিহাব, হুম, একটা কথা বলি? বলো। আজকে সকালে মনে হয়েছিল আবার জীবন শেষ হয়ে গেছে, আর এখন মনে হচ্ছে হয়তো নতুন করে শুরু হচ্ছে। আই লাভ ইউ শিহাব। কথাটা বলেই মুখটা চেপে ধরল সে। তারপর বড় বড় চোখে আমার দিকে তাকালো। আমি নিজেও চমকে গেলাম। তারপর হালকা হেসে বললাম, আই লাভ ইউ টু। স্নেহা লজ্জায় মুখ লুকালো, আর আমি তাকে বুকের আরও কাছে জড়িয়ে নিলাম। হেই দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।